নর্থ সিকিম, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা লেকের ছবি, কিংবা বরফে ঢাকা একটা উপত্যকা। নদী, ঝর্ণা, এঁকে বেঁকে চলা পাহাড়ি পথ, ল্যান্ডস্লাইড, রকফল, সব মিলিয়ে প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি। যে সৌন্দর্য লাদাখ কিংবা হিমাচলের থেকে কোনো অংশেই কম নয়। কিছুদিন আগে সংবাদ পেলাম, নর্থ সিকিমের অন্যতম আকর্ষণ গুরুদংমা লেক যাওয়ার রাস্তা আবারও খুলে গিয়েছে পর্যটকদের জন্য। মন বলল, প্রায় 4 বছর পর আবারও সুযোগ এসেছে নৈসর্গিক ওই লেকের কাছে গিয়ে আরও একবার প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার। তারপর যা হয়, প্ল্যান রেডি করে ব্যাগ গুছিয়ে একদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে উঠে বসলাম বহরমপুর থেকে শিয়ালদাগামী ডাউন লালগোলা প্যাসেঞ্জারে। বহরমপুর থেকে আমার প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন। ঘন্টা 5 এই যাত্রাপথে 2-1টা মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম, কারণ রেলগাড়িতে বসে সময় কত দ্রুত কেটে যায় তার হিসেব রেখে খিবা এসে যায়। বিকাল 3:15 নাগাদ ট্রেন আমাকে পৌঁছে দিল শিয়ালদা স্টেশন। সেই দিন বিকেলে কলকাতাতে একটা কাজ সেরে একটা রাত কাটিয়ে পরের দিন সকালে আবারও রওনা দিলাম আমার গন্তব্যের দ্বিতীয় অধ্যায় লিখতে দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। পাল্টেছে সময়, পাল্টেছে ঘড়ি, শুধু যা পাল্টায়নি সেটা আমাদের ঘোরাঘুরি। আজ 24 মার্চ 2026, সময় বলছে সকাল 6:16। ক্যাব থেকে নেমে যখন টার্মিনালের পথে পা বাড়ালাম, তখন সময় সকাল 6:19। টার্মিনালে প্রবেশ করার আগে বাইরের ডিসপ্লেতে স্ট্যাটাস চেক করলাম, একদম টাইমেই আছে কলকাতা থেকে বাগডোগরার পথে ইন্ডিগোর ফ্লাইট 6785। ডিজি যাত্রা অ্যাপের দৌলতে টার্মিনালে এন্ট্রি করলাম কয়েক মিনিটের ব্যবধানে। আজ সাথে কোনো চেকিং ব্যাগ নেই, তাই কাউন্টারে গিয়ে লাগেজ জমা করা কিংবা বোর্ডিং পাস সংগ্রহ করা আজকের জার্নিতে নিষ্প্রয়োজন। সরাসরি চলে এলাম এয়ারপোর্টের সিকিউরিটিতে। এই সব কিছু যখন শেষ হলো, তখন সময় সকাল 6:30। এর পরের দৃশ্যে সূর্যোদয়ের পর তার প্রথম আলো টার্মিনালের কাঁচ ভেদ করে আমাকে স্পর্শ করছে। ডিসপ্লে বোর্ডে দেখে নিয়েছি ফ্লাইটের ডিপার্চার গেট নাম্বার, যেখান থেকে আমার ফ্লাইট রয়েছে বাগডোগরার পথে। গেট নম্বর 104 নিচের দিকে। এবারে সেই পথেই পা বাড়ালাম। এর আগে কাশ্মীর সিরিজে আপনারা দেখেছিলেন যে আমার একটা ফোন গুগল পিক্সেল 10 প্রো, এই ফোনটা কাজ করছিল না। তো কলকাতায় যে সার্ভিস সেন্টার রয়েছে গুগল পিক্সেলের, ওখানে ফোনটাকে দিয়েছিলাম। তো সার্ভিস করিয়ে কালকে ফোনটা হাতে পেয়েছি। তো সেই জন্য এখানে আসা, চেষ্টা এটাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাগডোগরা বা শিলিগুড়ি পৌঁছে যাওয়া এবং সেখান থেকে আজকের মধ্যেই গ্যাংটক ট্রান্সফার হয়ে যাওয়া। 6:55 বোর্ডিং শেষ করে উঠে পড়লাম এয়ারলাইনের বাসে। গল্পের আরেক সঙ্গী শুভ, সেও গতকাল রাতে বহরমপুর থেকে বাস জার্নি করে পৌঁছে গিয়েছে শিলিগুড়ি শহরের উপকণ্ঠে। সেই সঙ্গে এও জানিয়েছে যে উত্তরবঙ্গের আবহাওয়া ভালো নয়। পূর্বাভাস মেনেই সকাল থেকে বৃষ্টি, যদিও দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির কোনো প্রভাব নেই। রানওয়ের পাশেই পরপর দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন এয়ারলাইনের ফ্লাইট। কোনোটা তার যাত্রা শেষ করেছে, আবার কোনোটা নতুন যাত্রা শুরুর অপেক্ষায়। সকাল 7:04 এয়ারলাইনের বাস থেকে নেমে ফ্লাইটে ওঠার লাইনে দাঁড়ালাম। ফ্লাইটের টাইম অনুযায়ী সকাল 7:35 এই ফ্লাইট ছাড়বে এবং 8:40 বাগডোগরা পৌঁছে যাবে। ক্যাপ্টেন ঘোষণা করলেন যে আমাদের এই ফ্লাইট চলবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 36,000 ফুট ওপর দিয়ে, আর সময় লাগবে কলকাতা থেকে বাগডোগরা 55 মিনিট। এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে 2A। যখন আপনি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের সবার একটা ইচ্ছা থাকে যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে কিন্তু আপনাকে বাঁ দিকেই বসতে হবে। তো সেই জন্যই আর কি সিট চেঞ্জ করে নেওয়া। যদিও আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না এই নিয়ে সংশয় রয়েছে, কারণ আজকে ওয়েদার খুব একটা ভালো নেই, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এই সপ্তাহটা উত্তরবঙ্গ শীর্ষদা সিকিম সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে ডলারের মূল্যবৃদ্ধির জন্যই হয়তো ফ্লাইট ভাড়া এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে, যদিও তাতে যাত্রী সংখ্যা বিন্দুমাত্র হ্রাস হয়নি। সকাল 7:32 রানওয়েতে প্রতি সেকেন্ডে নিজের গতিবৃদ্ধি করে কলকাতার আকাশ ছিল ইন্ডিগোর 6785। সকাল বলেই হয়তো ওপরের পরিবেশ কিছুটা ঘোলাটে, ক্যামেরায় বন্দি করার মতো খুব একটা ভালো ফুটেজ পেলাম না। বিমান 36,000 ফুট উপরে উঠে যাওয়ার পরেই সবকিছু শান্ত। দূরের ওই মেঘ কিংবা কখনো রং পরিবর্তন না করা নীল আকাশ। ইচ্ছে ছিল এই যাত্রাপথে 1 কাপ চা কিনে খাবো, কিন্তু বিমান সেবিকা জানালেন যে 55 মিনিটের এই ফ্লাইটে চা কিংবা কফি কোনো হট ড্রিঙ্ক পরিবেশন করা হয় না। তাই ফ্লাস্কে রাখা গরম জল আর চা পাতা দিয়ে নিজেই বানিয়ে খেলাম 1 কাপ লাল চা। চা পানের মাঝে শুনলাম ক্যাপ্টেন ঘোষণা করলেন আর মিনিট কুড়ির মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, আর খারাপ আবহাওয়ার কারণে টার্বুলেন্সও আমাদের সঙ্গী হবে। ফ্লাইটে পেলাম না চা, আর বাইরে কাঞ্চনজঙ্ঘা, সেটা আবার ঝাপসা। বিগত জার্নির অভিজ্ঞতা থেকে জানি,
যে বাগডোগরা ল্যান্ড করার কিছু আগেই বাম দিকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। সেই সূত্র ধরেই আশা ছিল আজ একটু হলেও কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে 55 মিনিটের এই জার্নিটা স্মৃতিময় করে রাখবো। কিন্তু পাহাড় প্রমাণ ওই মেঘ ইচ্ছে করে যেন কাঞ্চনজঙ্ঘাকে আড়াল করে দিল। ফ্লাইটের উচ্চতা কমে আসতে শুরু হলো ঝাঁকুনি, কারণ উত্তরবঙ্গের আকাশে তখন মেঘের দাপাদাপি। মাত্র 55 মিনিট সময় ব্যবধানে প্রকৃতির এক অমূল পরিবর্তন। জলভরা মেঘ, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ফ্লাইটের পথ চলাকে প্রতি মুহূর্তে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজকে ভালো রকম ঝাঁকুনি সহ্য করতে হবে, যারা পেছনে বসেছে তাদের ঝাঁকুনি আরও বেশি হবে। মেঘের মধ্যে দম বন্ধ করা এক পরিবেশে মানসিক অস্থিরতা। তবে মন একটু পরেই ভালো হয়ে গেল যখন দেখি ওই নিচে একটা ট্রেন ছুটে চলেছে না জানি কোন গন্তব্যে। বৃষ্টি ভেজা প্রকৃতি, জল জমা ধানের জমি আর চায়ের বাগানগুলোকে দেখতে দেখতেই আমাদের ফ্লাইট ঝাঁকুনি দিয়ে ল্যান্ড করলো বাগডোগরা বিমানবন্দরে। বাগডোগরা ডিফেন্স এয়ারপোর্ট, তাই পুরো দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম না। এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরিয়ে এলাম তখন সকাল 8:36। বাইরের তাপমাত্রা 21 ডিগ্রি। ঠান্ডার একটা আমেজ রয়েছে, সেই সঙ্গে সারাদিন বৃষ্টির পূর্বাভাস। সামান্য পথ পায়ে হেঁটে পার্কিংয়ে পৌঁছে গাড়িতে উঠলাম। বৃষ্টি ভেজা শিলিগুড়ি শহর থেকে শুরু হলো আমাদের পথ চলা সিকিমের উদ্দেশ্যে। যখন আমাদের গাড়ি সেবক রোড ধরে চলেছে, হঠাৎই বৃষ্টি এলো ঝাঁকিয়ে। বৃষ্টির দাপটে সামনের দৃশ্যমানতা ভীষণই ঝাপসা। যদিও জানি এই বৃষ্টি সাময়িক, একটু পরেই কমে যাবে। এই বৃষ্টি শুরু আর শেষে সিলসিলা চলবে সারাদিন বা আগামী 7 দিন। বৃষ্টি যখন একটু কমে এসেছে ততক্ষণে পৌঁছে গিয়েছি সেবক রেলগেটের কাছে। এবারে ব্রেকফাস্ট নিতে হবে, কারণ সময় বলছে সকাল 10:15। দূরে পাহাড় সব মেঘে ঢেকে আছে, সেই সঙ্গে তিস্তা নদী আর টানা বৃষ্টির টিপটিপ শব্দ। এখানেই করবো ব্রেকফাস্ট। এইবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে 1 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া কোনো কিছুই নসিব হয়নি। আমরা বলেছিলাম হচ্ছে ব্রেড বাটার, সেই সঙ্গে হচ্ছে বয়েলড এগ, আর শুভ বলেছে হচ্ছে ম্যাগিটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না শুভ? কোয়ান্টিটি কম, কিন্তু দেখতে একটা কিউট ব্যাপার আছে, বেশ সুন্দর। পাউরুটি কিংবা ম্যাগি কোনোটাই তো হেলদি খাবার বলা চলে না, কিন্তু বাইরে আসলে একটু মানে শরীরের সাথে কম্প্রোমাইজ করতে হয়, একটু আনহেলদি খাওয়া দাওয়া খেতে হয়। তো ম্যাগি একটু টেস্ট করে দেখি। ম্যাগিটা দেখতে খুব সুন্দর, একটু লবণ বেশি, একটু কম অয়েলি, একটু লবণ কম হলে ভালো হতো। সেক্ষেত্রে গরম গরম ব্রেড বাটার ঠিক আছে। সময় 11:09। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ, সেই সঙ্গে আকাশও পরিষ্কার, আর বৃষ্টি নেই। মেঘ আছে কিন্তু বৃষ্টি আর নেই। তো আমাদের জার্নি আবারও শুরু হচ্ছে এই সেবক থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। ভেবেছিলাম একটানা বেরিয়ে যাব, কিন্তু রাস্তায় কোথাও কোথাও কাজ হচ্ছে, ট্রাফিক ওয়ানওয়ে। চলার পথে 2-1বার থমকে যেতেই হলো, যদিও সেটা সাময়িক। তিস্তা বাজারে এসে ডান দিকে রাস্তা ধরে আমরা তিস্তা নদী পার করলাম, আর বাম দিকে রাস্তা চলে গিয়েছে লামাটা হয়ে দার্জিলিংয়ের দিকে। এরপর এলো চিত্রে, যেখান থেকে ভাগ হয়ে যায় কালিম্পং যাওয়ার রাস্তা। এরপর এলো মেল্লি থেকে বাঁ দিকে রাস্তা ধরলে সিকিমের পেলিংয়ে যাওয়া যায়। মাইলস্টোন বলছে গ্যাংটক 41 কিলোমিটার আর রংপো মাত্র 2 কিলোমিটার। সময় বেলা 1:15, আমরা পার করছি হচ্ছে রংপোতে এই যে ব্রিজটা রয়েছে এটা হচ্ছে অটল সেতু। আর রংপো হচ্ছে এমন একটা জায়গা যেখানে 2টো নদীর কনফ্লুয়েন্স রয়েছে, একটা হচ্ছে রংপুচু নদী আর একটা হচ্ছে তিস্তা নদী। এই রংপুচু নদী আর তিস্তা নদী এখানে একসঙ্গে মিশে তিস্তা হয়ে চলে যাচ্ছে একদম সেবকের দিকে। এই রংপো ব্রিজ পার করার পরেই কিন্তু আমরা প্রবেশ করবো হচ্ছে প্রতিবেশী রাজ্য সিকিমে। আর এই অটল সেতুই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের হচ্ছে সীমারেখা। গ্যাংটক রংপুর রোড ধরে এবারে পথ চলা শুরু। জাতীয় সড়ক 31-এ তিস্তা নদী এবারে আমাদের বাম দিকে। বেলা 2টো নাগাদ আবারও একটা বিরতি। রাস্তার পাশেই বিক্রি হচ্ছে ভুট্টা, আমার সবচেয়ে পছন্দের জিনিস। পুরানো ভুট্টা পার পিস 30 টাকা, আর কাঁচা ভুট্টা পার পিস 20 টাকা। কাঁচা ভুট্টা তো কিনলাম, সেই সঙ্গে 1 প্যাকেট মটরশুঁটি সেদ্ধ আমার ডিনারের অন্যতম আইটেম। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহর। বৃষ্টি হয়নি, কিন্তু এদিকে মেঘলা আছে, ঠান্ডাও আছে। এখানে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলটা ছুটি হয়েছে। স্কুলের এই বাচ্চাগুলোকে দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে। আর আরও বেশি মনে পড়ে যখন এরা সব বাচ্চাগুলো এক জায়গায় দোকানে ভিড় করে কিছু কেনার জন্য। আমি যখন আইসিআই স্কুলে পড়তাম তখন আমরা টিফিনে যেতাম, হচ্ছে সাময়িকী একটা দোকান আছে, সাময়িকী দোকানটা এখনও আছে, দোকানটা এখন অনেক বড় হয়ে গেছে। তো সেই সাময়িকী দোকানে যেতাম, আমরা চাবি রিং দেখেছি, ওই মিউজিক বাজে, ট্র্যা করে আওয়াজ হয়, তখন এগুলো খুব পাওয়া যেত। তার দাম হয়তো 50 টাকা বা 45 টাকা।
দিয়ে একদিন টিফিনের টাকা জমাতে জমাতে ঠিক কিনে নিতাম। 1 টাকা 2 টাকা করে জমাতাম, হয়তো বাবা টাকা দিল, দাদু টাকা দিল 5 টাকা। আমাদের কাছে তখন 1 টাকার নোট, 5 টাকা, 10 টাকা তো বিরাট ব্যাপার। তো আজ তাই ভাবি যে আজকে তো কাছে কত টাকা আছে, কিন্তু এত টাকা দিয়েও না আমি আমার ছোটোবেলাটা কিনতে পারি না, সেই দিন কিনতে পারি না। যখন যেটা দরকার তখন সেটা আমরা হয়তো পাই না, আর যখন সব কিছু পাই, অন্তত আমার কথা বলছি, যখন সব কিছু পাই তখন সেই ছোটো ছোটো দরকারগুলো হারিয়ে যায় জীবন থেকে। গ্যাংটক শহরে যখন পৌঁছালাম তখন সেখানে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বুঝলাম আকাশ মেঘলা, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। আর গ্যাংটকের টেম্পারেচার এখন 14 ডিগ্রি, রাতে এই টেম্পারেচার আরও ফল করবে। আর এই যে গাড়ি করে এলাম, এই গাড়ি কিন্তু পুরো ট্রিপে আমাদের সঙ্গেই থাকবে। নমস্তে। সময় বদলিয়েছে কিন্তু স্বাগতমের স্টাইল বদলায়নি, আবারও সেই ফুল। এইটা অবশ্য কৌশিক স্পেশাল। কদিন পরে হয়তো আমার একদিন গ্যাংটকে হোটেল হবে, যদি বেঁচে পড়তে থাকি। হবে না? হবে অবশ্যই। গ্যাংটক দার্জিলিং সব জায়গায় হোটেল হবে। হোটেল সম্পর্কে একটা বিষয় বলে দিই, আগেও আমি বলেছি যখন আমি গ্যাংটক হোটেলে ছিলাম এসে, এখানে কিন্তু লিফট নেই, সিঁড়ি খুব বেশি খাড়াই নয় যে উঠতে কষ্ট হবে তার কোনো ব্যাপার নেই। রুম নাম্বার 301, আগে ওই রুমে ছিলাম, আজ ওই রুমেই থাকবো। ইলেকট্রিক কেটেল, টিকিট, কাপ এটা রয়েছে, এটাই আমার জরুরি। প্লাস পয়েন্ট এটাই যে এখান থেকে মেল রোড হেঁটে কাছে, মানে যাকে বলে মিড বাজেটে ঠিকঠাক হোটেল, বাজেট হোটেল। আপাতত ফ্রেশ হই, ফাইনালি কলকাতা থেকে এক বেলার মধ্যে গ্যাংটক। সময় যাদের কাছে কম তাদের কাছে এটাই শ্রেষ্ঠ পন্থা। বিকাল 4টে বাজতে চললো, এসে তো ঘুমিয়ে গেছিলাম, তারপরে মনে পড়লো যে খাওয়া নামক একটা বস্তু আছে, মানে লাঞ্চ বলে তো কিছু হয় একটা, তো লাঞ্চ করতে এলাম। লাঞ্চ বলতে গেলে ওই বাঙালির যা পছন্দ, মাছ ভাত। তো এখানে মাছ ভাত আছে, 2 পিস মাছ, সেই সঙ্গে হচ্ছে আলু ভাজা, স্যালাড, পাঁপড় সেঁকা, এদিকে হচ্ছে 1 বালতি ডাল, আলু পটলের সবজি, এরকম একটা মাছের সাইজ, মানে রুই মাছ অবশ্য। 100% মানে বাঙালি আনার স্বাদ, মানে ডুয়ার্সের গিয়ে যেরকম খাবারের স্বাদ আমরা পাই সেরকম তো গ্যাংটকে পাবেন না, বাট ঠিক আছে, ভাত ডাল মাছ আমি বলবো চলে যাবে। খাবারের মধ্যে একটা পাহাড়ি ছোঁয়া আছে, পিওর বাঙালি হলে খাবারের স্বাদ অনেকটা পাল্টে যেত। খাবারের স্বাদ বদল হবে কিনা জানা নেই, তবে সেই বিকেলে একটানা বৃষ্টি সন্ধেবেলার প্ল্যানটাই বদলে দিল। পায়ে হেঁটে ম্যাল রোড যাওয়ার পরিকল্পনায় স্থগিতাদেশ দিয়ে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা। গৃহবন্দী আমি পুরো সন্ধেটায় কাটিয়ে দিলাম এক বাটি গরম স্যুপে চুমুক দিয়ে, আর কাজ বলতে ফোনের ব্যাক কভারগুলো খুলে ফোনগুলো ক্লিন করে। তারপর এলো গরম গরম কফি, সেই সঙ্গে চিকেন পকোড়া। এখানে মোটামুটি আপনারা সব ধরনের খাবারই পাবেন, ভাত ডাল রুটি সবজি সব কিছুই পাবেন, যেরকম খাবার দাবার পাওয়া যায়। বাট আমি তো রাত্রেবেলা রুটি বা ভাত খাই না, আমি যেটা খাই সেটাই অর্ডার করেছি এখানে, তো দেখাই আপনাদেরকে। গাজর, তারপরে হচ্ছে মটরশুঁটি, ওইদিকে ভুট্টা মানে কর্ন, আর সেই সাথে হচ্ছে ব্রকলি, এই সেদ্ধ, এই খেয়ে ঘুমাবো। যখন আমি বাড়িতে থাকি তখন ডিনার এটাই খাই। পার্থক্য এটাই যে তখন আমি রাত্রে 8টায় ডিনার করি, আর এখন করছি হচ্ছে রাত 11:30। কাজ করছি, আর বাইরে থাকলে এত কিছু নিয়ম মানা যায় না। কাল এখান থেকে যে আমরা লাচেন যাব, কি অভিজ্ঞতা হয়। সবাইকে শুভরাত্রি, সেই সাথে লাভ ইউ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টির পরিবর্তে রোদ উঠেছে, যদিও আকাশে হালকা মেঘের চলাফেরা। ঘুম থেকে ওঠার পর চা তো ছিলই, তারপর ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার এবং ডিম সেদ্ধ। যদিও আমি সঙ্গে আনা ফল দিয়েই সেরে নিলাম আমার প্রাতরাশ। আজকে দুটো গুড নিউজ আছে। প্রথমত, কালকে সারা দিন সারা রাত বৃষ্টির পর আজ সকালে গ্যাংটক শহরে রোদের দেখা মিলেছে। আর সেই সাথে আমি আজ এই শীতের জায়গাতে এসেও গরম জলে স্নান করেছি। শীতের জায়গায় হোটেলে আসলে 2-3টে জিনিসের রিকোয়ারমেন্টস থাকে, এক হচ্ছে গরম জল, এক হচ্ছে রুম হিটার, আর একটা হচ্ছে হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার বাদে বাকি দুটো এখানে ছিল। প্রথমে পরিকল্পনা ছিল সকাল 10টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু পারমিট পেতে একটু দেরি হওয়ায় সেই সময়টা গিয়ে পৌঁছালো সকাল 11:20 আর গ্যাংটকের টেম্পারেচার গিয়ে পৌঁছালো 17 ডিগ্রিতে। আজকের জার্নিটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ জানি না যে মাঝে রাস্তার অবস্থা কী হয়ে আছে, আর বৃষ্টি আরও পাবো কিনা। গ্যাংটক থেকে লাচেন বড়জোর 5 ঘন্টা রাস্তা, যদি রাস্তা ঠিকঠাক থাকে 5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তো এই মুহূর্তে যেহেতু পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সিকিমের বহু জায়গায় রাস্তায় ধস নেমেছে, তার জন্য কখন পৌঁছাবো বোঝা যাচ্ছে না। যদি কোথাও আটকেও পড়ি, গাড়িতে যা খাবার দাবার আছে হয়ে যাবে, গাড়িতে রাত কাটিয়ে দিতে পারবো। চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে। এখন এটাই দেখার যে আমরাও বাকিদের মতো চ্যালেঞ্জ কমপ্লিট করে গুরুদংবার লেক পৌঁছাতে পারি কিনা। যতই গ্যাসের দাম বাড়ুক, যতই সংকট হোক, মানুষ দুটো আইটেম কম হবে তাও ভালো। কিন্তু বাঙালি বেড়াতে যাবে, শুধু বাঙালি নয়, মানুষ বেড়াতে যাবে। এটা অতীতেও ছিল, আজও আছে, আগামীতে আরও ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে। কারণ ভালো থাকার জন্য, ফিট থাকার জন্য বেড়ানোর কোনো বিকল্প হয় না। পাহাড় যেমন বেড়াতে আসতে ভালো লাগে, তেমনি পাহাড়ের কিছু সমস্যা আছে। ভালোগুলো সবাই বলে, কিন্তু সমস্যাগুলো কেউ বলে না। তো সেই সমস্যার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে টয়লেট।
সিকিম হচ্ছে এমন একটা জায়গা যেখানে যেখানে সেখানে রাস্তা দাঁড়িয়ে টয়লেট করা যায় না। এবার পাহাড়ে এসে জল বেশি খেতে হয়, এটা নিয়ম। যত হাই অল্টিটিউডে যাবো তত অল্প অল্প জল বেশি খেতে হবে। হয়তো জল তেষ্টা আবার পাবে না, তাও নিজেকে ঠিক রাখার জন্য শরীর যাতে ডিহাইড্রেট হয়ে না যায়, শরীরে যাতে অক্সিজেনের অভাব না হয়, তাহলে জল বেশি খেতে হবে। আর জল বেশি খাওয়ার অর্থ কী? টয়লেট পাওয়া। এবার এই রাস্তায় আমি তো সব জায়গায় পেট্রোল পাম্প পাবো না, যে প্রচুর পেট্রোল পাম্প রয়েছে সমতলের মতো যেখানে টয়লেট যাবো, বা প্রচুর পাবলিক টয়লেট রয়েছে। তো রাস্তায় দাঁড়িয়ে আর কি প্রাকৃতিক কাজকর্ম সারতে হয়। এবার সেটা এখানকার ড্রাইভাররা বারণ করে যে না, যেখানে সেখানে টয়লেট করা যাবে না। আমরা গ্যাংটক শহর অনেকক্ষণ আগে পার করে এসেছি, এখন আর ভিড়ভাড় নেই, এখন প্রকৃতি শান্ত, এখন রাস্তাঘাটও বেশ ফাঁকা। ওই যে ঝর্ণা নেমে আসে, সেই ঝর্ণার জল যখন নিচে গিয়ে পড়ছে, সেই যে আওয়াজ, সেই আওয়াজটা কানে আসছে। এবং সেই সাথে আমরা কিন্তু ইস্ট সিকিম থেকে এবার প্রবেশ করেছে নর্থ সিকিমে। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দূরে, ওই রাস্তাটার পর একটা ব্রিজ আছে, একটা ব্রিজ পার করেই কিন্তু নর্থ সিকিম স্টার্ট হয়ে যায়। মানে নর্থ সিকিমের পথে এবার আমাদের পথ চলা শুরু। কিন্তু কখন গিয়ে পৌঁছাবো সেটা জানি না, এবং রাস্তায় আর কী কী দেখবো, কী কী অভিজ্ঞতা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি অন্তত ভুলবো না। যাদের পাহাড়ের নাম শুনলে বমি পায়, পাহাড়ি রাস্তা যেতে যেতে বমি পায়, যে আরও যেতে পারবো না, টেনশন হয়ে পাহাড় বেড়াতেই আসে না, তো সেক্ষেত্রে আমার পরামর্শ, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, সঙ্গে অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস রাখুন। কিশমিশ রাখতে পারেন, কাজু রাখতে পারেন, আমন্ড রাখতে পারেন, পেস্তা রাখতে পারেন, বিভিন্ন রকম বেরিজ, ব্লুবেরি, ক্র্যানবেরি, ব্ল্যাকবেরি, এগুলো রাখতে পারেন। মাঝে মধ্যে যখন ইচ্ছা হবে মুখে পুড়বেন। আর মুড়িও কিন্তু রাখবেন, যখন বমি টমি পাবে একটু মুড়ি খেয়ে নেবেন, দেখবেন আর বমি পাবে না। নিজের মন, নিজের শরীরকে ফিট রাখা কিন্তু পাহাড়ে এসে খুব দরকার, বিশেষ করে এই নর্থ সিকিম বা লাদাখ এইসব ট্রিপ করার ক্ষেত্রে, বা স্পিতির ক্ষেত্রেও। আর এই স্পিতির কথায় মনে পড়লো যে আগামী জুন মাসের 11 তারিখে আমাদের স্পিতি গ্রুপ 2 শুরু হচ্ছে। তো তার নোটিফিকেশান হয়তো একদিনে আপনারা পেয়ে গেছেন, বা যদি না পেয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন যারা স্পিতি ট্রিপে যেতে ইন্টারেস্টেড। আর আরও একটা দামি কথা যেটা আমার ড্রাইভার সাহেব বললেন, যেটা আমি আপনাদেরকেও সবসময় বলি, যে আপনারা পাহাড়ে এসে যাই খান, চিপস খান, কুরকুরে খান, ড্রাই ফ্রুটস খান, মানে প্যাকেট আইটেম যাই আপনারা খান, বা জলের বোতলে জল খান, সমস্ত ওয়েস্ট কিন্তু আপনারা গাড়ির ভেতরেই রাখবেন। যে হোটেলে পৌঁছাচ্ছেন সেই হোটেলে যে ওয়েস্ট বিন সেখানে ফেলে দেবেন, বা রাস্তা যদি কোথাও ওয়েস্ট বিন পান সেখানে ফেলে দেবেন। কিন্তু এই চিপস খেলাম, লজেন্স খেলাম, প্যাকেটটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিলাম, এইগুলো কিন্তু কখনোই করবেন না। কারণ পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, সবার। চলার পথে আবারও বিরতি। ল্যান্ডস্লাইডের ফলে একটা বিরাট আকারের পাথর এসে আমাদের রাস্তা আটকে দিয়েছে। এটা অবশ্য হয়েছে আগের দিন ঝড় বৃষ্টির সময়ে। আজকে জেসিবির সাহায্যে রাস্তা অনেকটাই ক্লিয়ার করা হয়েছে, যদিও আমরা তখনও জানতাম না যে নর্থ সিকিমের পরিবেশ তার কি ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের অপেক্ষা করছে। কত বড় পাথর পড়েছে রাস্তার মধ্যে, সেই পাথরকে ভেঙে যাই হোক রাস্তা আপাতত গাড়ি চলাচলের জন্য শুরু হয়েছে। ওয়ান ওয়ে চলছে, ওদিককার গাড়ি দাঁড় করে এদিককার গাড়ি পাস করছে, এদিককার গাড়ি দাঁড় করে ওদিককার গাড়ি পাস করছে। তো একটা হার্ডেলস আমরা টপকালাম, এখনও দেখা যাক আগে কটা হার্ডেলস রয়েছে। এই যাত্রাপথের আরও একটা আকর্ষণ সেভেন সিস্টার ওয়াটারফলস। সেভেন সিস্টার রাজ্য যেমন আছে, সেভেন সিস্টার ওয়াটারফল রয়েছে। খুব সুন্দর ওয়াটারফলস, প্রচুর টুরিস্টের ভিড় আপনারা দেখছেন। কিন্তু এখন আমরা এখানে দাঁড়াবো না, এইটা আমরা নর্থ সিকিম কমপ্লিট হওয়ার সময় দেখবো, কারণ এখন আমাদের কাছে সময়টা দামি, আমি আগেও বলেছি। আর সেভেন সিস্টার ওয়াটারফলস পার করে আসার পর রাস্তা সংকীর্ণ, এখানে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। এখন একটা কাঠের ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, কাঠের ব্রিজ দিয়ে যখনই গাড়ি যায় তখনই আমার বুকটা দূর দূর করে কাঁপে, অনেক সিনেমার সিন মনে পড়ে যায়। রাস্তার কথা আপাতত ভুলে চোখ বন্ধ করে হারিয়ে গেলাম সানডে সাসপেন্সের নতুন একটা গল্প কানামাছি শুনতে শুনতে। হয়তো ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো ততক্ষণে এসে পৌঁছেছি জিরো বলে একটা জায়গাতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এইখানে আমরা জলের বোতল কিনছি, ভালো জলের বোতল। কেন কিনছি সেবার বলি। নর্থ সিকিমে কোনো প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, যেগুলো জল ভরে বিক্রি হয়। ইনফ্যাক্ট আগেও ছিল না। আমাদের সঙ্গে যত পরিমাণ প্যাকেজ ড্রিঙ্কিং জলের বোতল ছিল সেগুলো এখান থেকে কেনা ভালো জলের বোতলে ট্রান্সফার করে ফাঁকা বোতলগুলো ওয়েস্ট বিনে ফেলে দিলাম। জল ধরো জল ভরো পর্ব শেষ হওয়ার পর আবারও আমাদের পথ চলা শুরু হলো জিরো থেকে লাচেনের উদ্দেশ্যে। লাচেন তখনও সড়কপথে প্রায় 65 কিলোমিটার। মঙ্গনে পৌঁছানোর কিছু আগেই রাস্তার ধারের একটা হোটেলে লাঞ্চ করার জন্য আবারও আমরা দাঁড়ালাম। যদি সময়ের কথা বলি, বেলা 3:02। এবার একটু লাঞ্চ করে নিয়ে এখানে এসে 3টে মেন মিল এখানে পাবেন, আর সেই সঙ্গে স্টার্টার আইটেম, কিছু চাইনিজ আইটেম, সেগুলো আপনারা পাবেন। মোটামুটি আমরা যা খাই সবই রয়েছে এখানে, ননভেজও রয়েছে, ভেজও রয়েছে। 2টো ডিম কারি, আলু ভাজা, সেই সাথে হচ্ছে চিকেন, একদম কষা কষা চিকেন, পাঁপড় শাঁকা, ভাজা নয় পাঁপড় শাঁকা। এই রয়েছে আজকে আমাদের এন্টায়ার লাঞ্চ।
এই চালগুলো খুব ভালো, এখানে বিক্রিও হয়। আর ভাতটাও দেখুন কত ঝরঝরে, বেশ সুন্দর। শুকনো লঙ্কা জিনিসটা পাহাড়ে খুব চলে। গ্যাংটকও দেখলাম ওরা রান্নার মধ্যে আলু ভাজার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছে, যেটা আমার আবার চলে না। ডিমের ঝোল খুব বেশি রিচ নয়, ঠিকঠাক চলে যাবে। চিকেনের ঝোলটাও মিষ্টি, মানে এখানে খাবার দাবার মানে মনে হবে খুব ঝাল ঝাল নয়, এর মধ্যে টমেটো প্রচুর মেরেছে। মাছ ছাড়া আমি থাকতে পারি না। তো আমার মনে হলো যে ডিমের ঝোল আর চিকেনের ঝোলের থেকে মাছের ঝোলটার কালার একটু হলো ডিফারেন্ট। পোস্ত আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোলটাকে না বানিয়েছে। এই ঝোলটা খাওয়ার পর ফিল হবে যে শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে কোনো ফুটপাথের হোটেল থেকে ঝোল খাচ্ছি। ওভারঅল খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে। এখানে খাওয়া দাওয়ার পর সবার মন তৃপ্ত, খাবার খুব ভালো, তাই তো? একদম। ডাল ভাত আলু ভাজা আর একটু মাছ যদি পাওয়া যায়, মাছের ঝোল পাওয়া যায়, বাঙালি আর কি চায়, এইটুকু তো চাই। বেলা 4:03 আমরা এসে পৌঁছালাম হচ্ছে মঙ্গানে। আর মঙ্গানে রয়েছে হচ্ছে নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প। আর সেই সাথে আপনারা যে সমস্ত জিনিসপত্র কিনবেন, লাইক অক্সিজেন ক্যান অথবা শীতের কোনো পোশাক বা জল টলও যদি কেনেন, সব কিন্তু এখানে কিনে নেবেন। মঙ্গন থেকে আরও খানিকটা পথ চলে আসার পর দেখা মিলল সেই রাস্তার, যা 2023 সালে সিকিমের বিধ্বংসী বন্যার ক্ষতচিহ্ন বহন করছে। প্রবল জলরাশির ফলে পাহাড়ের ওপর থেকে নেমে আসা বড় বড় পাথর, মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়া বাড়িঘর আজও একইভাবে অতীতের স্মৃতি উস্কে পড়ে রয়েছে রাস্তার এদিকে সেদিকে। 2024 সালে যখন লাচুং খুললো, তখন আমি আবার লাচুং এসেছিলাম। তখন লাচুং যেতে পারিনি, রাস্তা বন্ধ ছিল। তো 24 সালে এই রাস্তাটা তৈরি হয়েছিল, টেম্পোরারি রাস্তা, যেহেতু আগের রাস্তা সব ভেঙে গেছিলো। তখন রাস্তা ছিল মাটির। সে এক সাংঘাতিক অভিজ্ঞতা। আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখলাম আই বোতামে, কখনো আপনারা সময় পেলে ভিডিওটা দেখেন। তো সেই রাস্তাটা আজ 2026 সালে এসে এখন পিচ রাস্তা হয়ে গিয়েছে, এখানে ব্রিজও তৈরি হয়েছে। তো এখন গাড়ি চলছে ঠিকঠাকই, তবু রাস্তার যে বলে না ভয়াবহতা, সেই রাস্তার ভয়াবহতা কিন্তু এখনও আছে। মঙ্গন থেকে আমাদের পরবর্তী গন্তব্য টুং চেকপোস্ট, প্রায় 24 কিলোমিটার। আমরা চলেছি নর্থ সিকিম হাইওয়ে ধরে। ওল্ড টুং ব্রিজের নিচেই রয়েছে লাচুং নদী, যা গিয়ে মিশেছে সাংকালাংয়ে তিস্তার সঙ্গে। বিকেল 5:08 আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে একটা চেকপোস্ট রয়েছে, নাম হচ্ছে টুং চেকপোস্ট। নর্থ সিকিমের পারমিট কিন্তু এখানে আমায় দেখাতে হবে। আর টেম্পারেচার বলছে এখন 14 ডিগ্রি, ওয়েদার হচ্ছে ক্লাউডি। যারা বাইক রাইড করেন তাদের ড্রিম হচ্ছে কখনো আমি বাইক নিয়ে গুরুদংমার যাব, কখনো আমি লাদাখ যাব, কখনো আমারও ছিল এরকম একটা ড্রিম, যাক এখন আর নেই। তো এখানে রাস্তায় দেখা হয়ে গেছে আমাদের টুং চেক পয়েন্টের কাছে। ইনি কলকাতা থেকে এসছেন, বাইক নিয়ে এসছেন। তো বাইকে আসলে তো পারমিট করাতে হবে। হ্যাঁ, বাইকে পারমিট। পারমিট করতে করেছেন? পারমিট এখানে লামা ভাই বলে একজন আছে, তাকে দিয়ে সব করে নিয়েছি। লোকাল কেউ আছে, হ্যাঁ, তাকে local, তোকে দিয়ে করে নিয়েছেন? হ্যাঁ, উনি করে দেয় সবাইকে, যারা বাইক রাইড করে চেনে উনাকে সবাই। ওনাকে চেনে। এটা হচ্ছে ট্রাম্পের 400 সিসির বাইক। চাকাগুলো শুধু দেখুন, বিশাল বিশাল চাকা। টায়ারের থিকনেস কত, এইরকম হচ্ছে চওড়া টায়ার। এইরকম বাইক অ্যাডভেঞ্চারের জন্যই এই বাইক নিয়ে কিন্তু গুরুদংমার বা লাদাখ পৌঁছানো সম্ভব। আর ওদের যা লাগেজ, সেই লাগেজ সব এখানে প্যাক করে নিয়েছে। বাইকারদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে একটু চাপ হয়ে যায়। আর এই যে আমি বলছিলাম না জলের বোতল, এই দেখুন এরাও কিন্তু এই জলের বোতল কিনে নিয়েছে, কারণ এখানে কিন্তু প্লাস্টিকের অন্যান্য প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কোথাও অ্যালাউ নয়। ঠিক আছে, বেস্ট অফ লাক, সাবধানে ঘুরবেন, দেখা হবে আবারও। একদম দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। এটা কোনো সাইট সিনের লাইন নয় কিংবা চেক পয়েন্টের লাইন নয়, এটা হচ্ছে হিসু পয়েন্টের লাইন। এখানে একটা টয়লেট রয়েছে, শেখানোর জন্য সবাই আর কি লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি। 10 টাকা নিচ্ছে ওখানে। আমি একটু আগে বলেছিলাম যে পাহাড়ে কিন্তু মানে সিকিমে কিন্তু যেখানে সেখানে টয়লেট করা যায় না। তো টুং যে চেকপোস্ট রয়েছে এখানে টয়লেট রয়েছে। তো টয়লেটে শুরুতেও লাইন, আবার টয়লেটের শেষে ওখানেও লাইনই লাইন। টয়লেট করছি আর বাইরে থেকে কে বলছে কোথায়, আমি বলছি টয়লেটে। কোথায় টয়লেটে? বেরিয়ে দেখছি লোকটাকে গাল দেওয়ার জন্য বেরোচ্ছে, আমি যে টয়লেটে আছি, তিনি ফোনে কথা বলছে। প্রত্যেক মাসে আসবি, 12 মাসের পেমেন্ট করে দেখ। টুং চেকপোস্ট পর্যন্ত রাস্তা প্রায় ঠিকঠাকই ছিল, তেমন কোনো জ্যামে আমাদের পড়তে হয়নি। কিন্তু টুং চেকপোস্ট থেকে চুংথাং পরবর্তী 6 কিলোমিটার রাস্তা বুঝিয়ে দিল নর্থ সিকিমের জ্যাম কী জিনিস। চেক পয়েন্টে তো পারমিট দেখিয়ে ক্লিয়ার করে নিলাম, তারপর রাস্তার যে সামনে জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে পরপর। আসলে এই রাস্তায় টুরিস্ট গাড়ি যেরকম রয়েছে তেমনি কিন্তু মালবাহী ট্রাকও রয়েছে, প্রচুর মালটাল যাচ্ছে, আর্মিদের জিনিসপত্র যাচ্ছে, তারপরে যেরকম হোটেলের জিনিসপত্র সব যাচ্ছে বা কনস্ট্রাকশন জিনিসপত্র যাচ্ছে। তো এই জন্য কিন্তু ট্রাক, টুরিস্ট গাড়ি সব মিলিয়ে রাস্তা কিন্তু বেশ জ্যাম। মাত্র 6 কিলোমিটার রাস্তার অবস্থা এমনই, যেটা যেতে বিকেল ফুরিয়ে সন্ধে নেমে এলো। আগের দিন লাগাম ছাড়া বৃষ্টি, রাস্তায় ল্যান্ডস্লাইড, সব মিলিয়ে এই জ্যাম সহজে কাটবে বলে তো মনে হয় না। সন্ধ্যে 6:16 টুং চেকপোস্ট পার করে আমরা জ্যামের মধ্যে পড়েছি। গাড়ি হালকা এগোচ্ছে, হালকা পেঁচোচ্ছে। রাস্তা ক্লিয়ার নয়, কারণ ওপর থেকে নিচের দিকে গাড়ি আসছে, নিচ থেকে ওপরে গাড়ি উঠছে। এদিকে রাস্তায় ভালো রকম ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তা ঠিকঠাক তো হয়েছে,
কিন্তু এখনও রাস্তা পাশাপাশি দুটো গাড়ি চলাচলের জন্য উপযুক্ত নয়। পাহাড়ে যখন সন্ধে নামে না, তখন ঝুপ করে সন্ধে নামে, সব কিছু অন্ধকার হয়ে যায় মুহূর্তের মধ্যে, মনে হয় কত রাত না জানি হয়ে গেছে। গ্যাংটক থেকে যখন আপনি লাচেন গিয়ে পৌঁছাবেন, শরীর আর দেবে না। প্রথম দিনের এনার্জি এই যাত্রাপথেই শেষ। এই জন্য তো জ্যামটা প্রায় ঘন্টাখানেক সময় জ্যামে ফেঁসে থাকার পর অবশেষে এসে পৌঁছালাম চুংথাং। সন্ধ্যে 7:21 আমরা পৌঁছে গেলাম হচ্ছে চুমথাং। চুমথাং হচ্ছে সেই জাংশন পয়েন্ট যেখান থেকে লাচুং এবং লাচেন যাওয়ার রাস্তা ভাগ হয়। গতকাল ওয়েদার এত খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, গুরুদংমা লেক তো বন্ধই ছিল। তো দু একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বললো যে আমরা কোথাও যেতে পারিনি, আমরা চুমথাংয়েই স্টে করে গিয়েছিলাম। আজ অবশ্য পরিস্থিতি ভালো। লাচেন প্রায় 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা। 7:21 মানে 8:21, আমার যা হিসাব তাতে 9টার আগে পৌঁছতে পারবো না। তো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, রাস্তা রাস্তা ভিজে রয়েছে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না, কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, রাস্তা রাস্তা ভিজে রয়েছে। এবার এই দিককার রাস্তাঘাট এতটাই সরু, মাঝে মধ্যে আবার সমস্ত ওয়াটারফলস, তো ওদিক থেকে গাড়িও আসছে, এদিক থেকেও গাড়ি যাচ্ছে, সব মিলিয়ে একটু মুশকিল, মানে ড্রাইভার এক্সপার্ট না হলে খুব মুশকিল। তো আমরা আর কি চুপচাপ বসে আছি, সিচুয়েশনটা দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়াটারফলস নেমে আসছে রাস্তার পাশে, আর এখানে রাস্তা খারাপ। যারা বাইক নিয়ে আসছেন তাদেরকে বলবো গ্যাংটক থেকে সকাল সকাল বেরিয়ে যান। সন্ধে হওয়ার আগেই কিন্তু আপনারা লাচুং বা লাচেন আপনাদের গন্তব্যে পৌঁছে যান। এখানে দূর দূর পর্যন্ত কোনো দোকান নেই, কোনো চায়ের দোকান অবধি নেই চুমথাং পার করে আসার পর। আগে হয়তো আছে, তো এইটুকু রাস্তা কিন্তু একটু চ্যালেঞ্জের। লাচেনে এন্ট্রি করার জন্য এটাই হচ্ছে সেই ব্রিজ, যার জন্য রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ব্রিজটার জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। নতুন ব্রিজ হয়ে গেছে, ব্যাস এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাংটকের সাথে লাচেনের বা চুমথাংয়ের সঙ্গে লাচেনের কিন্তু কানেকশন জুড়ে গিয়েছে। তারুমচু ব্রিজ থেকে লাচেন আরও 12 কিলোমিটার। এখানে রাস্তায় নতুন চ্যালেঞ্জ, টিপ টিপ বৃষ্টির সঙ্গেই ঘন কুয়াশা। গ্যাংটক থেকে লাচেনের অল্টিটিউড প্রায় দ্বিগুণ, সুতরাং এই দুটো জায়গার ওয়েদারের মধ্যে কোনো তুলনাই চলে না। লাস্টে 2 কিলোমিটার লাচেনের, সেখানে রাস্তা একটু ডিস্টার্ব মাঝে মধ্যে, বাকি আমি বলবো ঠিকই আছে। আসলে আমরা যদি জ্যামটায় না পড়তাম না, তাহলে বলতেই পারতাম যে এই জার্নিটা একদম পারফেক্ট আছে, মানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। শুধু জ্যামটা আটকে পড়েছি বলে আমি ওটা বলতে পারলাম না। আর এই অবধি এমনি অভিজ্ঞতা আমি বলবো যে ভালো, অসুবিধা কিছু নেই। লাচেন হচ্ছে 1 কিলোমিটার। এখন আমরা ঘর বাড়ি হোটেল আলো সব দেখা পাচ্ছি। মানে আমাদের গ্যাংটক থেকে এই পর্যন্ত রোড জার্নি অলমোস্ট শেষের দিকে। এদের যে রুলস, যেটা 2 বছর আগেও ছিল, 2 বছর পরেও কিন্তু আমি দেখছি একদম সেম টু সেম। সেই পারমিট বিভিন্ন জায়গায় জমা করতে হবে, তারপরে হচ্ছে প্লাস্টিক ইউজ করা যাবে না। মানে এই যে এত সুন্দর নিয়ম রেখেছে, ওই জন্য কিন্তু সিকিমের মতো একটা ছোট রাজ্য এত সুন্দর হয়ে আছে। কলকাতা থেকে যখন আমরা গ্যাংটক এসে পৌঁছেছিলাম, তখন কি মনে আছে আপনাদের যে টেম্পারেচার কত ছিল? ভুলে গেছেন? ঠিক আছে, এবার লাচেনেরটা দেখে নিন। লাচেনের টেম্পারেচার যখন 6 ডিগ্রি, ক্লাউডি। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে, এখানে কিন্তু এখন অব্দি জিওর কোনো নেটওয়ার্ক নেই। জিওর কিন্তু টাওয়ার জিরো, কখনো আসবে কিনা আমি জানি না। আমি তো এয়ারটেল ইউজ করি। দেখুন এয়ারটেলের টাওয়ার আছে, 4G চলছে। হোয়াটসঅ্যাপে ছবিটবি পাঠাতে পারবো, বা টুকটাক ট্রেনের টিকিটও কাটতে পারবো, এইটুকু নেটের স্পিড এখন অব্দি আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 202। রুম কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন,
লাচেনের মতো জায়গায় এসে রুম পছন্দ না হয়ে যায় না। গ্যাংটকের থেকে ভালো। টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে কাজ করার জন্য, ইলেকট্রিক কেটেল যেটা খুব এসেনশিয়াল সেটা রয়েছে, জলের বোতল রয়েছে। আর আর হ্যাঁ, বিছানা বেশ সুন্দর, বড় সড়ো আছে। এদিকে ফোন চার্জ দেওয়ার জায়গা। আরও একটা জিনিস, সেটা হচ্ছে এক্সট্রা ম্যাট্রেস বা এক্সট্রা বেড। বাহ, বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়, কোমোড। ওদিকে গিজার অন করে দিল, গিজারও আছে। গাড়ি, হোটেল, ট্রিপ সবই ছেলেটা করে দিয়েছে। সব এর নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন, একদম সব ব্যবস্থাই করে দেবে। তুমি কোন কোন ট্রিপ করবে বলে দাও। দার্জিলিং অফবিট, কালিম্পং, অল সিকিম, ভুটান, মেঘালয়, অরুণাচল, আউটডোয়ার্স। বিভিন্ন বাজেটের ট্রিপ আছে, হাই বাজেট, লো বাজেট, মিড বাজেট, আপনাদের বাজেটের মতো আর কি প্ল্যান করে নেবেন, তাই তো? একদম। তোর আগে গেঞ্জিটা সবাইকে দেখা, তোর আগে টি শার্ট সবাইকে দেখতে চাই, টি শার্টটা দেখা, তুই আগে ভালো করে দেখা টি শার্টটা। কি সুন্দর লাগছে তোকে দেখতে রে, হাতিটা কি সুন্দর। কি লেখা আছে এটা বল। তোর ব্যাগ গুছালি, পুরীতে যাবি, তুই ব্যাগ গুছিয়েছিস? 10:38, গাজর, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি, এগুলোকে ভালো করে আর কি বয়েল করে তারপরে বাটার দিয়ে আর গোলমরিচ দিয়ে টস করে তারপরে দিয়েছে। বাটার অল্পই আছে, অল্প দিতে বলেছিলাম। তো এই এক থালা নিয়ে বসেছি, আর সেই সময় চাঁদের পাহাড় পড়ছি। আমাদের তো 1 আগস্ট থেকে শুরু হচ্ছে আফ্রিকা গ্রুপ ট্যুর, মাসাই মারা, সেরেঙ্গেটি সব কিছুই, প্রায় 15 দিনের ট্রিপ। তো আরেকবার চাঁদের পাহাড়টা পড়ছি, মানে যখন আমি সময় পাই তখনই চাঁদের পাহাড়াই পড়ি। নর্মালি আপনারা যখন প্যাকেজে আসছেন, তো আপনাদের যে ডিনার, সেই ডিনারে কিন্তু ভাত, রুটি, তারপরে মিক্স ভেজ, ডাল, চিকেন, পাঁপড় বা স্যালাড, এইগুলোই থাকে। মানে এরকম নর্মাল খাবারই সাজানো থাকবে। আমি যে খাবারটা দেখাচ্ছি এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি, আমার মতো করে নিয়েছি, কারণ আমি তো সব খাবার খাই না। আমাদের 3 জনেরই ভাত আছে এখানে, 1 গামলা ভাত দিয়ে গেছে, এটা আমি একা খাবো না। আর সেই সাথে বলেছিলাম একটু আলু সেদ্ধ করে দিতে, বহুদিন আমি আলু সেদ্ধ ভাত খাইনি, তো একটু আলু সেদ্ধ করে দিতে। আর সেই সঙ্গে আলাদা করে একটু স্যালাড দিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে ঘি, এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে ডিম কষা। আজকে তো ডিম কষা রয়েছে। তো এই দিয়েছে ডিনার, যা ডিনার দিয়েছে আমরা সবাই মিলে একটু মিলেমিশে খেয়ে নেবো। ওখানে বয়েল সবজি রয়েছে, একটু ভাতের সাথে আলু মেখে নেবো, একটু ঘি নিয়ে নেবো, ব্যাস এই খেয়ে আজকে ঘুম দিয়ে দেবো। রাত আবারও কেটে যায় আগামী সকালের অপেক্ষায়, যে সকাল নিয়ে আসে নতুন গল্প কিংবা অভিজ্ঞতার অধ্যায়। শেষ করলাম নর্থ সিকিম 2026-এর প্রথম পর্ব। ফিরব পরবর্তী পর্বে আরও অনেক গল্প নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ।